রাজ্যে বিধানসভা ইলেকশন ঘোষণা হওয়ার পরেই আজ ভাঙড়ে ঢুকলেন পীরজাদা নওশাদ সিদ্দিকী। আর নওশাদ সিদ্দিকী ভাঙড়ে ঢোকার সাথে সাথে একেবারে জনজোয়ার। যে ছবি দেখানোর চেষ্টা করছি, ভাঙড় 2 নম্বর ব্লকের ভোগালী 2 অঞ্চলের ভুমরু গ্রামে আজ নওশাদ সিদ্দিকী জনসংযোগে আসেন। আর আসার সাথে সাথে একেবারে এলাকার হাজারে হাজারে মানুষ জমায়েত করে। যে ছবি দেখানোর চেষ্টা করছি সরাসরি, নওশাদ সিদ্দিকী জনসংযোগে যাওয়ার আগে থেকেই হাজারে হাজারে মানুষ রাস্তায় জমায়েত করে থাকে। পীরজাদা নওশাদ সিদ্দিকী এলাকার বিধায়ক, তিনি কখন আসবে দেখার জন্য একেবারে হাজারে হাজারে মানুষ অপেক্ষা করতে থাকে। আপনারা নিশ্চয়ই অবগত আছেন, আজই ভাঙড়ের প্রাক্তন বিধায়ক তথা তৃণমূলের নেতা আরাবুল ইসলাম তৃণমূল ছেড়ে আইএসএফে যোগ দেওয়ার জন্য তিনি একেবারে সরাসরি জানিয়ে দিয়েছে আজই তিনি তৃণমূল থেকে রিজাইন করেছেন। আর একেবারে দেখতে পাচ্ছেন নওশাদ সিদ্দিকী আজ ভাঙড়ে ঢোকার সাথে সাথে হাজারে হাজারে মানুষের যে জামায়াত, আজ এই জামায়াত বা জনসংযোগে নওশাদ সিদ্দিকী এখান থেকে কী বার্তা দিলেন সরাসরি আপনাদেরকে শোনানোর চেষ্টা করবো। এবং ভিডিওটি আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করে আমাদের চ্যানেল নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজে দেখলে পেজটি ফলো করুন, ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে প্রত্যেকের কাছে পৌঁছে দিন এবং দেখতে থাকুন নওশাদ সিদ্দিকী আজ এখান থেকে কী বার্তা দিলেন আগামী বিধানসভা নির্বাচনকে সামনে রেখে। আজকে শনিবার মালদাতে, রবিবার মুর্শিদাবাদে আর সোমবার কলকাতা হাইকোর্টে গিয়ে আমি মামলা দায়ের করেছি। কি মামলা দায়ের করেছি আপনাদের জানতে হবে, যে অ্যাডজুডিকেশন থাকা অবস্থায় ভোট করতে দেওয়া যাবে না, ভোটটাকে বন্ধ করতে হবে, হয় পোস্টপোন করতে হবে, নাহলে এই নোটিশকে বাতিল করতে হবে। কাদের সাথে বলেছি? ওই 60 লক্ষ ভোটের মধ্যে হয়তো আমার 6000 ভোট পেতে পারি, কিন্তু ও নিয়ে আমি একবারের জন্য ভাবি না। বা 60 লাখই আমি পেতে পারি, সেটা আমার কাছে বড় কথা নয়। পশ্চিম বাংলার 60 লাখ মানুষ আজকে আতঙ্কিত আছে, শুধু নয় ওই 60 লাখের পরিবারও আতঙ্কিত আছে। প্রায় 3 থেকে 5 কোটি মানুষ আতঙ্কিত আছে। আর গণতন্ত্রের উৎসব 5 কোটি মানুষকে আতঙ্কে রেখে সুষ্ঠু সম্পূর্ণ হতে পারে না। আগে পশ্চিম বাংলার প্রত্যেকটা মানুষকে আতঙ্ক মুক্ত করতে হবে, গণতন্ত্রের উৎসব একসাথে উদযাপন করব, সেই মর্মে আমি হাইকোর্টে ছুটেছি। হাইকোর্টে গিয়ে আজকে আমি অ্যাফার্ম করেছি যে এই মর্মে যে দাবিগুলো রেখেছি তার মধ্যে গুটি কয়েক দাবি আপনাদের বলছি। প্রথম দাবি আমাদের আছে যে যতক্ষণ না পর্যন্ত এই অ্যাডজুডিকেশন 60 লক্ষ সমস্যার সমাধান হচ্ছে, ততক্ষণ পর্যন্ত পশ্চিম বাংলায় ভোটকে হয় বাতিল করতে হবে নোটিফিকেশনকে, অন্যথায় নোটিফিকেশনকে পোস্টপোন করতে হবে। কার জন্য চেয়েছি? শুধু কি আমি আমার জন্য চেয়েছি? আমার গদির স্বপ্ন নয়, আমার মানুষকে ভালো রাখাটাই হচ্ছে আমার বাস্তব চিন্তার মধ্যে পড়ে। আর কি চেয়েছি? দেখবেন এই 60 লক্ষর মধ্যে গল্প শোনাচ্ছে 2-4 লক্ষ নাকি ভেরিফাই হয়ে গেছে, কিন্তু কে হয়েছে তার নামটা ডিলিট হয়ে গেল না তার নামের পাশ থেকে অ্যাডজুডিকেশন সরে গেল, আমরা কিন্তু কেউ জানতে পাচ্ছি না। আমাদের দাবির মধ্যে হচ্ছে প্রত্যেক দিন কত করে মানুষ ডিলিট হচ্ছে বা নাম সরে যাচ্ছে, তার ডেটা পাবলিক ডোমিনে দেওয়া হোক। পশ্চিম বাংলা নয়, ভারতবর্ষের মানুষ যাতে দেখতে পায় তার ব্যবস্থা হোক। লুকোচুরির ব্যাপার নয়, জানতে হবে কার্ডটা থাকলো আর কার্ডটা ডিলিট হলো, তখনই তো বোঝা যাবে কটা মুসলমানের, কটা দলিতের, কটা আদিবাসীর নাম কেরা কেটে দিল আর কজনের নাম কেরা পাস করালো, সেটাও আমরা জানতে পারবো। ওটা দিনের আলোর মতো পরিষ্কার রাখতে হবে, পাবলিক ডোমিনে সেটাকে পাবলিশ করতে হবে, এ দাবি। 3 নম্বর দাবি হচ্ছে যারা অ্যাডজুডিকেশনের মধ্যে আছে তাদের কারো যদি নাম ডিলিট হয়ে যায় তার কাছেও নোটিশ পাঠাতে হবে তোমার নাম ডিলিট হয়েছে, আর কারো নাম যদি অ্যাডজুডিকেশন সরে যায় তারও কাছে নোটিশ পাঠাতে হবে। এই মর্মে আমাদের 3 নম্বর দাবি। 4 নম্বর দাবি, এনটিআর এসআইআর পর্বটাকে আমরা চ্যালেঞ্জ করে দিয়েছি, যে এই পর্বটাই কতটা যুক্তিসঙ্গত, কতটা আইনসঙ্গত, সেই মামলা আমি কলকাতা হাইকোর্টে করেছি। কিন্তু মুসলমানদের মাসিয়া সাজে যারা, মুসলমানদের জন্য খুব চিন্তিত যারা, আজকে 60 লাখ ভোটারের মধ্যে প্রায় 40 লাখের অধিক নাকি মুসলমানের নাম পড়েছে, তাদের কথা যারা খুব চিন্তা করে, শুধু কান্নাকাটি করে, ভোট আসলে মুয়াজ্জিমদের মাইনে মাত্র 500 টাকা বাড়িয়ে মুসলমানদের ভোট নিতে যারা চায়, রমজান মাসে মাথায় ঘোমটা দিয়ে হিজাব পরে টুপি পরে সারাদিন রোজা না রেখে যারা মুসলমানদের ভোট চুরি করতে যায়, তারা কোথায় এখনো কেন করতে চায়নি? এই আওয়াজটা তুলতে হবে আমাদেরকে। তারা কোথায়? যাকে প্রথম কারণ হচ্ছে ভাঙড়ের বেশ কয়েকজন বৈধ ভোটারকে ডিলিট করে দিয়েছে। আমার কাছে যে কটা খবর এসে পৌঁছেছে তাদের মধ্যে কয়েকজনকে আমি সরাসরি যোগাযোগ করার চেষ্টা করেছি,
যারা রেসপন্স করেছে তাদেরকে নিয়ে আমি কলকাতা হাইকোর্টে একটা অ্যাপ্লিকেশন করেছি তাদের মেয়ে, তারা অ্যাপ্লিকেশন করেছে, অর্থাৎ আগামী দিনে মামলা হবে। বৈধ ভোটার তারা কেন বাদ করলো এই মর্মে একটা কাজ করেছে। আর একটা কাজ করেছে কি, ভাঙড়ে 11,500 তোমার পিছিয়ে হতো, হ্যাঁ এই পিছিয়ে আছে, তাহলে পিছনে দিতে বোধহয় দেখতে সুবিধা হবে। 11,500 ভোটার আন্ডার অ্যাডজুডিকেশন, যা পরিস্থিতি তারা নাকি আর ভোট দিতে পারবে না। যদিও সুপ্রিম কোর্ট বলেছে ভোটের আগের দিন পর্যন্ত তাদের যদি সমস্যার সমাধান হয়ে যায় তারা ভোট দিতে পারবে, কিন্তু এটা সুপ্রিম কোর্টের জাজেসদেরকে সম্মান জানিয়েও আমার মনে হচ্ছে এটা হাস্যকর হয়ে উঠছে আমাদের কাছে। এবারে 11,500 মধ্যে যদি কেউ ইচ্ছে করে আমি কন্টেস্ট করতে চাই, তাহলে তুমি কি কেউ যদি চাই আমি প্রার্থী হব, তাহলে প্রার্থী হতে পারবে না, তাহলে রাইট কেস এক্সারসাইজ করতে পারছে না। এদিকে নির্বাচন ঘোষণা হয়ে গেল, হ্যাঁ আমরা কন্টেস্ট করবো ঠিক কথা, নির্বাচনে আমরা অংশগ্রহণ করবো ঠিক কথা, তার আগেও আমি দুটো অপশন রেখেছি। প্রথম অপশন হচ্ছে রাজ্যের সরকারের প্রধান এখন মমতা ব্যানার্জি। এই মুহূর্তে পশ্চিমবাংলায় সব থেকে বড় দলটার নাম হচ্ছে তৃণমূল কংগ্রেস, অস্বীকার করার কোনো জায়গা নেই। কিন্তু তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো বা তৃণমূল কংগ্রেসের কোন নেতার মুখে এখন আর 60 লাখ লোককে বাইরে রেখে নির্বাচন করা যাবে না শুনতে পাচ্ছেন। কদিন আগে কিন্তু ধর্নায় বসেছিল, কদিন আগে কালো কাপড় জড়িয়ে সুপ্রিম কোর্টে গিয়ে হই হই করছিল, কিন্তু দিনের শেষে যে ভাঙড়ের 11,500 ভোটার, সারা পশ্চিম বাংলায় 60 লাখ মতো ভোটার, তারা এখন আতঙ্কে আছে ভোট দিতে পারবে কি পারবে না। এই পরিস্থিতির সম্মুখীন যখন হয়েছে, এটা জোর গলায় বলছে না যে যতক্ষণ না পর্যন্ত ভোট ডিক্লেয়ার হচ্ছে, যতক্ষণ না পর্যন্ত ভোট ডিক্লেয়ার হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা ভোটে অংশগ্রহণ করবো না, এ কথা বলার সাহস দেখাতে পারছে না। আমি গতকালকে বলেছি, আজকেও বলছি, আমরা চাই, আমি মমতা ব্যানার্জির রাজনৈতিক কিন্তু চরম বিরোধী। আপনারা জানেন উঠতে বসতে সেই দলের নেতাদেরকে আমি চোর বলি, চোরগুলো কি আমি চোর বলি, ভালো লাগছে আমি চোর বলি। এই মুহূর্তে পশ্চিমবাংলার সব থেকে বড় দলটার নাম তৃণমূল কংগ্রেস, তার সুপ্রিমো একবার ঘোষণা দিক, যতক্ষণ না পর্যন্ত এই অ্যাডজুডিকেশন অর্থাৎ বিচারাধীন যে বিষয়টা নিষ্পত্তি হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা ভোটে অংশগ্রহণ করব না। একথা মমতা ব্যানার্জি একবার বললেন, মমতা ব্যানার্জির পাশে কেউ দাঁড়াক আর নাই দাঁড়াক, ভাঙড়ের 11,500 মানুষের স্বার্থে, রাজ্যের 60 লক্ষ মানুষের স্বার্থে নওশাদ সিদ্দিকী মমতা ব্যানার্জির পাশে দাঁড়িয়ে বললে আমরা কিন্তু তারা এখনো বলছে না কেন? আমরা রাজনৈতিক দল ছোট, এই সবে আমাদের বীজ বপন হয়েছে। আমরা 294টা সিটে যদি ক্ষমতা ধরতে পারতাম আজকে ডেটে, তাহলে মমতা ব্যানার্জিকে বলতে লাগতো না, আমরা বলতাম প্রথম ভোট বয়কট করছি। যারা 294টা সিটে বলে একজনের ছবিতেই হবে, একজনই প্রার্থী, সেটা মমতা ব্যানার্জি, তাহলে তাদের দলটা কত হবে হেভিওয়েট তাদের কথা অনুযায়ী, তাহলে আজকে মানুষের পাশে দাঁড়াবে না তো কবে দাঁড়াবে? এরা বলতে পারে ভোট দাও সমস্যা মিটে যাবে। আরে ভাই এখন কোন সরকারের আমলে আছি আমরা? গতবারে 5,500 কোটি টাকা ছিল, লাস্ট 4 বছর যদি দেখেন 20,000 কোটি টাকা বরাদ্দ হয়েছিল মাইনরিটিদের জন্য। কিন্তু আপনার আমার বাড়ির ছেলে মেয়েরা বেশি অংশে পড়ে কি এমএসকে যে মাদ্রাসা, আনএডেড মাদ্রাসাগুলোতে মিড ডে মিল পায় না। আজকে দেখুন কলকাতাতে প্রায় 80 দিনের ওপরে তারা ধর্নায় বসে আছে। হ্যাঁ 86 দিন, এই দেখুন ভাই 86 ডেজ কন্টিনিউ তারা প্রোটেস্ট করে যাচ্ছে। একদিন দেখছিলাম, একদিন রাতে হঠাৎ বৃষ্টি হলো না, তখন ওরা যারা আন্দোলন করছিল তারা ওই বৃষ্টিতে ভিজে জামা কাপড়গুলো বাঁচানোর জন্য ফ্লাইওভারের নিচে গিয়ে আশ্রয় নিচ্ছে। দেখছি শুধু প্রচন্ড ব্যথিত হয়েছে। আমি এটা বলার কারণ দেখুন কিসের জন্য আন্দোলনটা করছে। এই বাচ্চাগুলো যে ওই মাদ্রাসায় যায় মিড ডে মিলটার জন্য, তাই তো নাকি স্যার? মিড ডে মিলটার জন্য। এদিকে মমতা ব্যানার্জি বলছে যে সমস্ত স্কুলে মিড ডে মিল দেওয়া হয়, স্কুলের ধারে যে কুকুরের বাচ্চারা থাকে না, অনেক স্কুলের ধারে কুকুরের বাচ্চা থাকে, তো কুকুর থাকে, তো সেই কুকুর আর কুকুরের বাচ্চাগুলো যাতে খাবার পায় তার নোটিশ দিচ্ছে স্কুলে। আর যেই মাদ্রাসাগুলোতে আনএডেড
মাদ্রাসাগুলোতে এই গরিব সমাজের মুসলমান সমাজের বাচ্চাগুলো পড়তে যায়, তাদের মিড ডে মিল পাচ্ছে না। তাহলে মমতা ব্যানার্জির চিন্তা ভাবনা, তৃণমূলের চিন্তা ভাবনা কুকুরের বাচ্চার থেকেও গরিব মুসলমানের বাচ্চার র্যাঙ্কটা বুঝতে পারছেন তো? বলতে লাগবে নাকি? আমি কিন্তু ভুল বলিনি, ভুল বলে আমাকে ছাড়বে না। ছাড়বে মনে হয়? আমাকে ভুল বললে ছাড়বে না। তাই অনুরোধ করছি, চোখ কান খুলে চলুন। ভাঙড়ের মানুষকে আমি আবারও ধন্যবাদ দেব। আপনারা আশার যে বীজ বপন করেছেন, আজকে রাজ্যের মানুষ কিন্তু আপনাদেরকে ফলো করছে। ভাঙড় আজকে মডেল হয়েছে, দিকে দিকে ভাঙড় তৈরি হবে 2026-এ। দিকে দিকে ভাঙড় তৈরি হবে, কেউ আটকে রাখতে পারবে না। বোমগুলি পিস্তল একদিকে থাকবে ওদের দিকে, আমাদের দিকে থাকবে সংবিধান। আমরা লড়ে নেবো ওদের কত বোমগুলি পিস্তল আছে, আমাদের সংবিধান দিয়ে ওদেরকে প্রোটেক্ট করে দেবো, লড়ে নেবো ওদের সামনে। তাই অনুরোধ, কাকে কান নিয়ে চলে গেছে বলে কাকের দিকে তাকাবার প্রয়োজন নয়। আপনাদের ভালোবাসা, আস্থা আমি কি 5 বছরে বিক্রি করে দিয়েছি? আজকের দিনেও বলছি, আমি চাইলে ক্যাবিনেটের মিনিস্টার হতে পারতাম না, আপনারা ভালো করে জানেন। কিন্তু আমি কেন ছেড়ে দিয়েছি? আপনারা ভরসা করে যে ভোটটা আমাকে দিয়েছেন, এর সাথে আমি বেইমানি করতে পারবো না। তাই অনুরোধ করব, সামনের দিন আসছে, ভরসা আস্থা রাখবেন, আপনাদেরকে পাশে পেলে লড়াইটা আরো বেশি করে করতে পারবো। ধন্যবাদ সকলকে। ওখানে একটা ইফতারের মাহফিল আছে, আপনাদেরকে আমন্ত্রণ জানিয়েছি তো নাকি? সবাই যাবে? সবার আমন্ত্রণ আছে, আপনারা যান। তারপরে আমি জনসংযোগে এসেছি, কারো কোনো অভিযোগ থাকলে তাও বলেছি, কিন্তু এখন বিধানসভায় তোলা যায় না, বিধানসভা শেষ হয়ে গেছে। যদি কোনো দপ্তরে চিঠি দিয়ে সমস্যার সমাধান করা যায়, কোনো দপ্তরের সাথে যদি কথা বলে সমাধান করা যায়, সেটা আমি আমার প্রচেষ্টায় করব। কারণ আমি আজকেই জেনেছি এখনো আমি বিধায়ক আছি। যদি আমি এখনো বিধায়ক থাকি, তাহলে মন্ত্রীকেও এখনো কাজ করতে হবে ভাই, আর নাহলে আমার বিধায়কশিপ ছেড়ে দাও। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আমাদের প্রাণপ্রিয় ভাইজানকে। এবার ভাইজানকে ফুল দিয়ে এবং উত্তরে দিয়ে আমরা একটু বরণ করে নেব। আমাদের ভাই ফুল দিয়ে বরণ করে নেবেন আমাদের পাশের বুথের মেম্বার এবং আমাদের সমিতি মেম্বার ওইদিন ভাই এবং নুরালিদা। ভাঙড়ের মানুষের ভোট নিয়ে এসেছি। আমি কারো চটি দেখিয়েছি নাকি? ভাঙড়ের মানুষ সুযোগ দিয়েছে, লড়ে দিয়েছি। 5 বছর ভাঙড়ের মানুষের জন্য শুধু নয়, ভাঙড়ের মানুষ ফুল ক্রেডিট পাবে, রাজ্যের মানুষ আজকে উপকৃত হচ্ছে। আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প করলে বলে কি রক্ত বিক্রি করে দিচ্ছি, বলেন না? হ্যাঁ, আর আজকে দেখুন, ভারত পশ্চিম বাংলার যে কোনো প্রান্তের মানুষের রক্তের প্রয়োজন হলে আগে ভাঙড়ের নেতাদের ফোন করছে। এর থেকে বড় পাওনার ভাঙড়ের মানুষ কি নেবে ভাই? যেই ভাঙড়কে বোম গুলি বন্দুকের কারখানা দেখানো হতো, সেই ভাঙড়কে এখন ফোন করছে কেন? যে ভাঙড়ের নেতাদেরকে ফোন করি, আমার পরিবারের কার রক্তের প্রয়োজন আছে, অন্তত তারা রক্ত দিয়ে আমাদের পরিবারের মানুষটাকে সুস্থ করে তুলবে। এই ভাঙড়কে ওরা পছন্দ করছে না। কথায় আছে কি জানেন? অন্ধকার জগতের প্রাণী আলোকে পছন্দ করে না। আমরা ভাঙড়কে আলোকিত করতে চাইছি, ওই জন্য ওদের অসুবিধে হয়ে যাচ্ছে। বন্ধুগণ, ভোট ঘোষণা হয়েছে, যথারীতি পার্টি যাকে মনোনয়ন দেবে, কন্টেস্ট হবে। আর সবাই যাবে তো নাকি? আচ্ছা, কমিটির ছেলে একটু মনে হচ্ছে ইফতারে যখন হচ্ছে একটু হাত লাগাতে হবে। আমি 2 মিনিটের 3 মিনিটের মধ্যে শেষ করে দিই, বাকি সবাই যে হাত লাগাতে হবে। ইফতার যখন খাবে নিজেকেও কাজ করতে হবে। কি গো ভাই, নিজেরটা নিজেকে বুঝে নিতে হবে। শুধু এতটুকুই বলবো, ঠান্ডা মাথায় চলুন। 2021 সালে কি বলেছিল? যদি আপনাদের বলতে লাগবে না, বিজেপি চলে আসবে, এনআরসি সিএ করে তাড়িয়ে দেবে বলে ভোটটা ভাগ করে নিয়েছিল। আর বিজেপি কি বলেছিল? ক্ষমতায় নিয়ে আসো, সবাইকে তাড়িয়ে দেবো বলেছিল তো। আর আমি কি বলেছিলাম? অমিত শাহ, মোদিজি কেন, ওর 14 পুরুষের ক্ষমতা নাই কোনো ভারতীয়কে দেশ থেকে তাড়াবার, আর মুসলমানকে দেশ থেকে তাড়াবার বলেছিলাম। আপনারা জানেন, মাল্লাই আমির শেখ নামে একটি ছেলেকে পে লোডার দিয়ে বাংলাদেশে ফেলে দিয়েছিল। আমি চুপচাপ লক্ষ্য করছিলাম তৃণমূলের নেতারা কি করে, দেখি কারো কোনো উচ্চবাচ্য নাই। আমি একদিন ওর বাড়িতে হাজির হয়ে যাই। যেই দিন ওর বাড়িতে হাজির হয়েছি, তারপরের দিনই তৃণমূলের নেতারা ওকে নিয়ে এসে কলকাতা, ওর পরিবারের লোককে নিয়ে এসে কলকাতা হাইকোর্টে মামলা করলো। 1 সপ্তাহের মধ্যে বাড়িতে চলে আসলো।
এই হচ্ছে পাওয়ার। কেন বারবার আমরা বলছি, কেন বারবার বলছি, দুটো উদাহরণ দিচ্ছি। একটা হচ্ছে সুজাপুর। সুজাপুরে 1 লক্ষ প্রায় 1.5 লক্ষের কাছাকাছি ভোটারের নাম বাদ অ্যাডজুডিকেশন, ওখানে তৃণমূলের বিধায়ক। আর ভাঙড়ে মাত্র 11,500। কারণ কি? এখানে সংযুক্ত মোর্চা তথা খামচিহ্নের বিধায়ক আছে, ভালো করে জানে, ও কিন্তু ছেড়ে কথা বলবে না। আর এটাও আপনাদের বলছি, যেহেতু কোর্টে আমি গিয়েছি, ও তো লড়াই লড়বো, আর সুপ্রিম কোর্ট একটা অর্ডার দিয়েছে, সে আমি তাকে সম্মান জানিয়ে বলছি 11,500 হয়েছে। সে কথা আমি আমার লড়াইয়ের জায়গা থেকে কতটা কি করতে পারছি সেটাও দেখিয়ে দেবো আপনাদের, মিলিয়ে দেখে নেবেন পলিটিক্যাল পাওয়ারটা কেন দরকার। তাই বন্ধুগণ, চোখ কান খুলে চলতে হবে। ভোট ঘোষণা হয়েছে, আমি একটা কথা বলেছিলাম, কি বলুন তো, আমি 5 বছরে কি করেছি না করেছি, ভোট শেষের সাথে হয় বাড়ি বাড়ি খামে ভরে পাঠিয়ে দেবো, নাহলে বুথে বুথে বড় বড় ব্যানার করে টাঙিয়ে দেবো। ঠিক আছে? এখন ভোট ঘোষণা হলো, আমাদের তো ঈদের পরে মুডটা আসবে, তাই না ভাই? হ্যাঁ, আর মুড আছে? এখন মুড না, এখন ঈদের মুড। ঈদের পর থেকে এবার হচ্ছে ভোটের মুডে আসবো। ঠিক আছে, ধৈর্য হারাল হবে না, যেটা বলবো সেটা করে দেখাবো, এবং এটাও আপনাদের প্রমাণ দিয়ে দেবো কতটুকু করতে পেরেছি আর কতটা করতে পেরেছি। শুধু একটা উদাহরণ দেব, পশ্চিমবাংলার বিধানসভায় এই বছরে 4,000 মতো কোশ্চেন জমা পড়েছিল। কত? 4,000 মতো। ভাঙড়ের বিধায়কের ওখানে প্রায় 1,450 কোশ্চেন জমা দিয়ে আছে। বুঝতে পেরেছেন তো? মেনশন পশ্চিমবাংলা বিধানসভায় 250 মতো এবারে হয়েছিল। 5 বছরে 250 মতো মেনশন হয়েছিল। ভাঙড়ের বিধায়কের একার 56টা মেনশন দিয়ে আছে ওখানে। বুঝতে পারছেন কেন আমার উপর এত রাগ? আমাকে পেন দিলে তো পেন ভেঙে ফেলবো না। ফর্ম, গণনা ফর্ম কেন ফিল আপ করেছিলাম, গোসা দেখাচ্ছিল, আমি চ্যালেঞ্জ করেছিলাম, আসো দুজনে মিলে বসি, 1 মিনিট 10 মিনিট টাইম দেওয়া হবে, কে কটা ফর্ম ফিল আপ করে দেখি। ওনাকে দিলে তো হয়তো উনি পেন ভেঙে ফেলবেন। ছিল রাগ আমার ওপরে। ওনার শুধু রাগ না, ওনাদের ওপরের তলার রাগ। মুসলমানদের বোকা বানাতে হবে, মুসলমানদের ভুল বুঝিয়ে যতদিন পারবো রাখবো। এদের নামে যে মাথায় যে বরাদ্দগুলো হবে সেইগুলো কি করবে, তুলে খাবো। এবারে মাইনরিটি